আলহামদুলিল্লাহ ইউটিউবের মনিটাইজেশন পেয়ে গেলাম। আমার এই জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না। কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম আর কেনই বা এত দেরি হয়েছে মনিটাইজেশন পেতে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে মেনলি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কিন্তু ছাদে চলে গিয়েছিলাম। কিছুদিন ঘরে থাকলে মানি প্ল্যান্টগুলো কেমন জানি মরে মরে যায়, একদম কুচকে যায়, যে কারণে মাঝে মাঝে আমি ছাদে একটু রোদ দেওয়ার জন্য নিয়ে আসি। বাট রিসেন্টলি কিন্তু বেশ বৃষ্টি হয়, যে কারণে ভাবলাম যে একটু বাইরে বৃষ্টির পানি বা বাইরের ওয়েদারে থাকলেও কিন্তু মানি প্ল্যান্টগুলো বেশ ভালোই হবে। সব সময় তো কাপড় চোপড় আনার জন্য হোক বা রিল্যাক্সেশনের জন্য হোক ছাদে সবসময় বিকালেই যাওয়া হয়, তবে সকালে ছাদের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা থাকে, সবসময়ই আমার ভালো লাগে। তবে তেমন ভাবে ছাদে যেয়ে বসতে পারি না। আর যেহেতু আজকে একটু সাপ্তাহিক বাজারে ঝামেলা ছিল, যে কারণে তো আরো পারিনি তাড়াতাড়ি করে যে কাজগুলো ছিল ছাদে কাপড় চোপড় দেয়া অ্যান্ড মানি প্ল্যান্ট গাছগুলো রোদে দেয়া, সেগুলো দিয়ে কিন্তু নিচে চলে এসেছি। এই তো বাজার থেকে আলু, আদা, রসুন, শুকনা মরিচ এগুলো এনেছে। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমাদের বাসায় আদা রসুন আনলে 6 কেজি 7 কেজি এরকম ভাবে আনে, কারণ আমাদের বাসায় আদা রসুন একটু বেশি লাগে, সেই সাথে বেশি করে এনে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। বাট এখন হচ্ছে একটু বেশি ব্যস্ততা থাকা হয়, যে কারণে এত বেশি আদা রসুন এনে একসাথে যে ব্লেন্ড করে রাখবো সেই প্রিপারেশনটা হয়ে ওঠে না। সো এখানে আমি কাঁচা সবজিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর সংরক্ষণ করতে সবসময়ই যে সবজিগুলো একটু ভেজা থাকে আমি চেষ্টা করি যদি সেই সবজিগুলো একটু কম হয় তাহলে শুকনা কোনো ন্যাকড়ার সাহায্যে সবজিগুলোকে মুছে তারপর ফ্রিজে রাখার, এতে করে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না। বেসিক্যালি দেখা যায় যে ভেজা ভেজা ভাব থাকলে খুব দ্রুত কাঁচা সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলেও কিন্তু এই ধরনের কাঁচা সবজিগুলো যেগুলো একটু ভেজা থাকে একটু শুকিয়ে তারপর ফ্রিজে রাখলেই কিন্তু সবজিগুলো মোটামুটি 2-3 দিন বেশি রাখতে পারবেন বা তাড়াতাড়ি নষ্ট হবে না। সো আপনাদের ভাইয়া বাজার থেকে প্রথমে ওগুলো এনেছে, তখন বাজারে তেমন কোনো মাছ পাচ্ছিল না। পরে অন্য একটা বাজারে যায়, বেউথা বাজারে থেকে, এরপর এই সবজিগুলো নিয়ে আসে আবারও, সাথে অনেক অনেক মাছ নিয়ে এসেছে। আজকে সব বড় মাছ এনেছে। সো বাজারে যাওয়ার আগে আমি হাজবেন্ডকে বলে দিয়েছিলাম বড় মাছ কিন্তু কেটে নিয়ে এসো, কারণ আমি বড় মাছ একদমই কাটতে পারি না। এছাড়া বলেছিলাম আমার অনেক ফার্মের মুরগি খেতে ইচ্ছে করছে ফ্রাই করে, সেজন্য একটা মুরগিও নিয়ে এসেছিল। আর সুরভি আপুর ভিডিও দেখে যখন কিনা আমি তেলাপিয়া মাছ ফ্রাই করা দেখেছিলাম, এরপর থেকে আমার তো শুধু কখন যে মাছ ভাজা খাবো সেটাই মনে হচ্ছে। সো হাজবেন্ডকে বলে দিয়েছিলাম যদি তেলাপিয়া মাছ পাও তাহলে কিন্তু অবশ্যই আমার জন্য নিয়ে আসবে। সত্যি সত্যি উনি তেলাপিয়া মাছও নিয়ে এসেছে, তবে এখনো ফ্রাই করা হয়নি। ইনশাল্লাহ যখন ফ্রাই করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছিল 3 ধরনের মাছ, যেমন রুই মাছ, কাতল মাছ এবং কার্পু মাছ, এবং ফ্রাই করার জন্য মুরগি এবং তেলাপিয়া মাছ আনতে বলেছিলাম। আর এই মাছগুলোকে পলিব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে আমি সবসময় পুরো সপ্তাহের জন্য সংরক্ষণ করি। যদিও মাছগুলো হয়তো বা সপ্তাহের বেশিও যেতে পারে, একটু বেশি আনা হয়েছে। তো আপনারা কিভাবে আপনাদের সাপ্তাহিক বাজারে মাছ অথবা মাংস কিভাবে সংরক্ষণ করেন কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আদা রসুনও আনা হয়েছিল, সেগুলোকেও কিন্তু ছুলে কেটে নেওয়া হয়েছে। সেই সাথে আরো কিছু আদা বাকি রয়ে গেছে, তাই আমি এগুলোকে একটু ঝুরি করে কেটে দিচ্ছি, কারণ ব্লেন্ডার করার আগে ছুরি করে কেটে নিলে আদা রসুনগুলো বেশ মিহি হয়। আজকে আর আদা ব্লেন্ডার করা দেখাচ্ছি না, তবে কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। সবসময়ই আদা রসুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোকে কেটে তারপর হচ্ছে আমি ব্লেন্ডার করে সবসময় পলিব্যাগেই সংরক্ষণ করা হয়। তবে আগে বক্সে করে রাখা হতো, বক্সে রাখলে আমার কাছে মনে হয় কি যে ফ্রিজের জায়গাটা একটু বেশি লাগে। এই কারণে বর্তমানে এখন আদা রসুন বা অন্যান্য যে কোনো প্রয়োজনীয় জিনিসই হোক না কেন সেটা আমি সবসময় পলিব্যাগে সংরক্ষণ করে রাখি। যাই হোক, সেই দিন সন্ধ্যার নাস্তায় ইচ্ছে করছিল একটু স্যুপ নুডলস রান্না করে খেতে, একটু ক্ষুধাও লেগেছিল। সো স্যুপ নুডলস রান্না করব, বাট আবার ভাবছিলাম একটু রামেন রান্না করা যাক। আমি কিন্তু একদমই রামেন রান্না করতে পারি না। অ্যাকচুয়ালি রামেন রান্না করতে আমারই কিছু লাগে না, রামেনের নুডলসটা ছিল না, যে কারণে নর্মাল নুডলস দিয়েই স্যুপ নুডলস বা রামেন যেটাই হোক গরিবের রামেন রান্না করে ফেললাম। যাই হোক, রান্না করতে করতে ইউটিউব মনিটাইজেশনের ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি।
প্রথমেই বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গেছি ইউটিউব মনিটাইজেশন। সো কিভাবে পেয়েছি বা আমার এত লেট হলো কেন সেই সম্পর্কিত হয়তো বা আজকে ভিডিওতে পুরোটা না বলতে পারলেও কিছুটা আপনাদেরকে বলবো যে কি ধরনের সমস্যার কারণে আমার মনিটাইজেশন পেতে এত সমস্যা হলো। ফার্স্ট অফ অল ইউটিউব মনিটাইজেশন পেতে অবশ্যই তো ভিডিও আপলোডের পাশাপাশি কিছু রিকোয়ারমেন্ট তো আমাদের পূরণ করতেই হবে, যেমন 1000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমার তো ভিডিও ভাইরালই হচ্ছিল না, যাও ভাইরাল হচ্ছিল, ওয়াচ টাইম পূরণ হচ্ছিল না। অ্যাট লাস্ট যখন আমার সাবস্ক্রাইবার পূরণ হয় বাট আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছিল না। আমার যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় তখন ওয়াচ টাইম ছিল 3000, আর মাত্র 1000 ওয়াচ টাইম পূরণ করার জন্য আমাকে অনেক ধৈর্য অনেক পরিশ্রম দিতে হয়েছে। আর এই ধৈর্য বা পরিশ্রমের ফলস্বরূপ যে অল্প কিছুদিনের মধ্যেই আমি 5000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলবো সেটাও কিন্তু আমি কখনোই কল্পনা করতে পারিনি। যেখানে 1 বছর ভরে আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করেছি বা 3000 ওয়াচ টাইম করেছি, সেখানে 5000 আমার জন্য সত্যিই অনেক কঠিন বা চ্যালেঞ্জিং ছিল। বাট যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখন আমার চলে আসে রিইউজ কন্টেন্ট। যদিও আমি অন্যের কোনো ভিডিও বা কন্টেন্ট কখনোই ইউজ করি না, সবসময় আমার কন্টেন্ট দিয়েই আমার ভিডিওগুলো তৈরি করে থাকতাম। এছাড়া ওইরকম ভাবে সংও ইউজ করা হতো না। বাট এরপরেও কিভাবে আমি রিইউজ কন্টেন্ট রিমুভ করলাম অথবা কিভাবে মনিটাইজেশন পেলাম সেই গল্পটা না হয় অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিনের ইচ্ছা ছিল ঘরে বসে অনলাইন থেকে কিছু আর্ন করব। আলহামদুলিল্লাহ একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আর আমার এই স্বপ্ন পূরণের দাবিদার কিন্তু আপনারাও। যদি আমার এই ভিডিওগুলো আপনারা না দেখতেন বা আপনারা পছন্দ না করতেন, আপনাদের ভালোবাসা না পেতাম, তাহলে কখনোই এত দূর আগাতে পারতাম না। তবে আমার আরো আগানোর জন্য, আরো উপরে ওঠার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু সবসময়ই চাই। যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগে। এই তো কয়েকদিন আগে দেওয়ার হাড়ি ভাঙা আম পাঠিয়েছিল, সেই আম শেষ হতে না হতেই আবার সেই আম বাগানালা আম পাঠিয়ে দিয়েছে হাজবেন্ডকে না বলে। পরে ফোন দিয়ে বলছিল ভাইয়া আম কিন্তু পাঠিয়ে দিয়েছি। তখন কি আর বারণ করা যায়, আপনাদের ভাইয়াকে তো উল্টো রাগ করছিলাম, কেন এত আম এনেছো, এমনিতে আম আছে। তখন আসলে আসল ব্যাপারটা জানলাম। আগের আমের ঝুড়ির তুলনায় এই ঝুড়ির আমগুলো অনেক নষ্ট ছিল, তবে আমগুলো কিন্তু অনেক মজার মানে মিষ্টি ছিল। কথা বলতে বলতে আপনাদের কিন্তু আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কুমড়া পাতার তিল সরিষার রেসিপি শেয়ার করেছি। ইনশাল্লাহ অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেটা আমি দেখিয়ে দিয়েছি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আবারও একটা আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করব। যাই হোক, আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।